আজকের আপডেট জানাবেন, সামগ্রিক আপডেট জানাবেন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বানে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি 2024 গত 21/8/2024 সাল থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা এবং এর ফলে সৃষ্ট মানবিক দুর্যোগ মোকাবেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণত্রাণ সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে। 22/8/2024 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি বুথের মাধ্যমে নগদ টাকা এবং প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা শুরু হয়। উক্ত কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া পাওয়ার ফলে পর্যায়ক্রমে ডাকসু ক্যাফেটেরিয়া এবং সেন্ট্রাল ফিল্ড নিয়ে আমাদের কর্মসূচি চলমান থাকে। অর্থ সংগ্রহের বিষয়টা বলছি, গত 22/8/2024 সাল থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত আমাদের নগদ অর্থ 6,68,50,100 টাকা সংগ্রহ করা হয়। দ্বিতীয় দিনের গত 22/8/2024 থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 83,88,388 টাকা সংগ্রহ করা হয়। গত 22/8/2024 থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত ব্যাংকিং মাধ্যমে 24,37,790 টাকা সংগ্রহ করা হয়। এক্ষেত্রে মোট সংগ্রহ 7,78,76,278 টাকা। এ হচ্ছে আমাদের এ পর্যন্ত আয়ের উৎস, আয়ের পরিমাণ। এ পর্যায়ে এর পরবর্তী উপস্থাপনা করবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত। আমি মূলত আমাদের কত অ্যামাউন্ট ব্যয় হয়েছে এই সংগৃহীত অ্যামাউন্টগুলো থেকে এবং কি কি খাতে এই ব্যয়গুলো করা হয়েছে সেই বিষয়ে আমি একটু ছোট্ট ধারণা দিব। তো আমাদের মূলত ব্যয়গুলো হয়েছে শুকনো খাবার ক্রয় করার ক্ষেত্রে, এবং আমরা যে সামগ্রীগুলো সেই খাবারের সাথে একটা পরিবারের জন্য যতটুকু প্রয়োজন সেই পরিমাণে আমরা যে প্যাকেজগুলো তৈরি করেছি সেইটার ভিত্তিতে। তো প্রথমত আমাদের খেজুর লেগেছে 18,15,200 টাকার, আমাদের মুড়ি লেগেছে 74,43,040 টাকার 340 টাকার, বিস্কুট লেগেছে 19,300,000 টাকার 1,90,300 টাকার, আমাদের গুড় লেগেছে 5,97,948 টাকার। দুপুর এবং রাতের খাবার, এই খাবারগুলো মূলত আমাদের যেই সব ভলেন্টিয়াররা সকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত আমাদের এখানে কাজ করেছে, স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করেছে, টিএসসি ডাকসু ক্যাফেটেরিয়া এবং জিমনেশিয়ামে প্রায় 1000-এরও অধিক, 2-3 হাজারের প্রথম দিকে 1000-এর অধিক ছিল, এবং আমাদের গতকালকেও আমরা দেখেছি প্রায় 2-3 হাজারের উপরে স্বেচ্ছাসেবী আমাদের এখানে সকাল 8টা থেকে একেবারে রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত এখানে কাজ করেছে বিভিন্ন স্তরে। তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করার জন্য আমাদের খরচ হয়েছে 3,92,645 টাকা। বিভিন্ন সময় দাড়ি কাটার কলম এবং মাইক্রোফোন ইত্যাদিতে আমাদের খরচ হয়েছে 45,050 টাকা। গাড়ির সাথে আমাদের যে স্বেচ্ছাসেবক আমরা যে ত্রাণগুলো পাঠিয়েছিলাম সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্থানীয় এমন কিছু মানুষ এবং স্বেচ্ছাসেবককে আমরা পাঠিয়েছি যারা ত্রাণ কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই প্রচেষ্টাটা করতে পারে। তাদেরকে হাত খরচ এবং অন্যান্য খরচ বাবদ আমাদের দিতে হয়েছে প্রায় 20,000 টাকা। রিক্সা ভাড়া এবং ভ্যান ভাড়া বিভিন্ন কারণে আমাদের গিয়েছে 650 টাকা। আমাদের এই ত্রাণ সামগ্রীগুলো প্যাকেজ আকারে প্যাক করার জন্য আমাদের পলিথিন প্রয়োজন হয়েছে, এবং সেই পলিথিনের জন্য আমাদের খরচ হয়েছে 3,30,505 টাকা। আমাদের এই প্যাকেজগুলো একটা আমরা বস্তাতে দিয়েছি, এবং একটা পর্যায়ে গিয়ে সেই বস্তাটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যানারের মাধ্যমে বস্তাটি এসেছে। সেই বস্তার উপর আমাদের খরচ হয়েছে 5,26,480 টাকা। আমরা চিরা মুড়ির সাথে যে এই জিনিসটা দিয়েছি, একটা গুড় দেওয়ার চেষ্টা করেছি, বা আমরা যখন গুড় পাইনি তখন চিনি দিয়েছি। চিনির ক্ষেত্রে আমাদের খরচ ছিল 2,50,000 টাকা। চিরার ক্ষেত্রে আমাদের খরচ ছিল 18,25,157 টাকা, এবং মোমবাতি এবং কয়েল যেটা এখন আশ্রয় কেন্দ্রগুলোতে সব থেকে বেশি প্রয়োজন
প্রয়োজনীয় হিসেবে দেখা দিয়েছে, সেটার ক্ষেত্রে আমাদের খরচ হয়েছে 4,83,000 টাকা। এই সকল খরচের শুধুমাত্র এই সকল খরচে আমাদের মোট ব্যয় 71,20,444 টাকা। এখন আমাদের বাকি ত্রাণ কার্যক্রম নিয়ে কথা বলবেন আবু বাকের মজুমদার, সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ব্যাংকের আবেদন উত্তর দিয়ে নিন। শেষ করুক পরে আপনি একবারে পান না। এটা পরে না 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 এটা দিবেন পরে। এটা তো হচ্ছে তথ্যটা বল দুই তথ্য দিন এ পর্যায়ে আপনাদের সামনে ব্যাংকের হিসাব উপস্থাপন করবেন। আজকের ঘটনা স্বাভাবিকভাবে সার্বিক ব্যাংক পরিস্থিতি রিলেটেড। বর্ণনা করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান। আসসালামু আলাইকুম। আসলে আপনাদেরকে আসলে অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য আমরা দুঃখিত, কারণ যেটি হয়েছে সেই সকাল থেকে আমরা আমাদের যে জমাকৃত নগদ অর্থ ছিল সেটি নিয়ে আমরা একটি অ্যাকাউন্ট খুলে সেটি নিয়ে আমরা সারাদিন কাজ করছি। এই সারাটা দিন আজকে সোনালী ব্যাংক এই পর্যন্ত আসলে খোলা ছিল, তারা সেই বিকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত আমাদের সাথে ছিল। এই টাকা গণনা থেকে শুরু করে ব্যাংকিং যে কার্যক্রমটি তারা আসলে আমাদের সাথে সহযোগিতা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সোনালী ব্যাংক শাখা। তো এখানে ইতিমধ্যে আপনারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনঅফিসিয়াল, যেটা আমরা বলি যে প্রত্যেক দিনের যে অর্থের তথ্য আমরা দিতাম, সেটা এক ধরনের আনঅফিসিয়াল ছিল। তো আমাদের যে 7 কোটি সামথিং যেটা আমাদের সর্বমোট নগদ অর্থ এসছে আজকে গতকাল পর্যন্ত, মোট আজকের যে নগদ হিসাব এটা কিন্তু আমাদের এই ব্যাংক ডিটেলসে এটাতে নেই। আজকের হিসাবটি আলাদা, এটা আমরা গতকাল পর্যন্ত এখানে আমরা হিসাবটি করেছি। তো এখানে আমাদের যে 7 কোটি ছিল এর মধ্যে ব্যয়ের একটি ব্যাপার আছে, সেটি মনে হয় রেজওয়ান বলেছে। আমি এখন যেটি ঘোষণা করবো সেটি হচ্ছে আমাদের আজকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কর্পোরেট মানে সোনালী ব্যাংকে ঢাকা ইউনিভার্সিটি যে শাখায়, সেখানে আজকে আমরা নগদ ক্যাশ জমা দিয়েছি 5,84,17,147 টাকা। আজকে আমরা সোনালী ব্যাংক শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অর্থটি জমা দিয়েছি সেটি হচ্ছে 5,84,17,147 টাকা। ধন্যবাদ আপনাদেরকে। এই ছিল আমার কাছে আজকের ব্যাংকের হিসাবটি। আর এ পর্যায়ে আপনাদের মাঝে ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। প্রথমে দুঃখ প্রকাশ করছি সাংবাদিক ভাইদের কাছে। আমরা আসলে নির্দিষ্ট সময়ে আমাদের আজকে সংবাদ সম্মেলন শুরু করতে পারিনি। এখন আমি আমাদের ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের মধ্যে যে আমাদের কার্যক্রম চলছে, সেখানে যে আমাদের অর্থ সংগ্রহ এবং লেনদেন এবং সেই অর্থের খরচ সেসব সম্পর্কে ইতিমধ্যে বলেছেন আমাদের দুজন সমন্বয়ক এবং ভাই যেটি উপস্থাপন করার চেষ্টা করেছেন। মূলত আমরা এই কয়েকদিন যেই নগদ অর্থ সংগ্রহ করেছি সেই নগদ অর্থ আসলে আমরা ব্যাংকে রাখতে পারিনি, আমাদের সুনির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট আমরা তখন করতে পারিনি। তো আমরা সেই নগদ অর্থ আমাদের একজন শিক্ষকের বাসায় সবার সম্মতিক্রমে একজন শিক্ষকের মহোদয়ের বাসায় সেই অর্থগুলো রেখেছি এবং শিক্ষকের উপস্থিতিতে পাশাপাশি আমাদের উপস্থিতিতে আমরা সেই অর্থ আজকে ভাই এইমাত্র সেটা কমপ্লিট করে এসেছেন, সোনালী ব্যাংকে আমরা রেখে এসেছি। তো ভাই সেই অ্যামাউন্টগুলো বলেছেন। আর আমাদের আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয় এবং তার পরবর্তীতে আসলে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছিল। তো আমরা সেসব মোকাবেলার পাশাপাশি আমাদের সামনে বড় এক বিপদ আসে আমাদের দেশের সামনে, সেটা হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা। এবং সেই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্ররা যখন এই বিষয়ে অবগত হয় তখনই তারা বন্যা বিষয়ে পদক্ষেপ নেয় এবং তাদের সেই পদক্ষেপের যে কর্মসূচি আপনার টিসিতে চলমান দেখছেন এবং ত্রাণ বিতরণ কিন্তু সেসব এলাকায় চলছে।
আমি আজকে কয়েকটি বিষয় স্পষ্ট করব। নাম্বার 1 হচ্ছে, আমরা অনেক জায়গা থেকে কিছু কথা শুনছি, সেগুলো হচ্ছে এরকম যে আসলে অনেক জায়গায়, অনেক প্রত্যন্ত অঞ্চলে এখন আসলে ত্রাণ পৌঁছায়নি। সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা তথ্য দিব আপনাদেরকে। সেটা হচ্ছে এরকম যে আমরা একটু পর্যালোচনা করেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি সারা দেশে যেসব এলাকায় বন্যা হয়েছে সেখানে প্রায় অন্তত 6300-এর অধিক গ্রাম আসলে সে বন্যায় কবলিত। তো আর অন্যদিকে যদি আমাদের এখানের প্রোডাকশনের কথা বলি, আমাদের এখানে এই কয়েকদিন অভিজ্ঞতায় আমরা দেখতে পেয়েছি আমাদের মাত্র 20 থেকে 25,000 পরিবারের জন্য আমরা এই ত্রাণ রেডি করতে পারি, প্যাকেজিং করতে পারি। আমাদের প্যাকেজিং ক্যাপাসিটি হচ্ছে 20 থেকে 25,000। তো আবার অন্যদিকে সে 20 থেকে 25,000 ত্রাণ প্যাকেটের জন্য 20 থেকে 22টা ট্রাক আমরা ধারণ ক্ষমতা হয় আর কি। তো প্রতিদিন দেখা যাচ্ছে 20 থেকে 22টা বা 25টা বা 19টা এরকম সংখ্যক আমরা ট্রাক কিন্তু পাঠাচ্ছি। তো একটা ট্রাকে যদি 1000 প্রোডাক্ট থেকে গড়ে, আমি যদি বলি একটা গ্রামের মধ্যে 1000 পরিবার থেকে, তো আমরা সর্বোচ্চ প্রতিদিন মাত্র 20টা গ্রামে অথবা 25টা গ্রামে আসলে পৌঁছাতে পারি। কিন্তু আমি গ্রামের সংখ্যা মাত্র বললাম যে 6300। তার মানে আমরা যদি যেভাবে কার্যক্রম চালাচ্ছি, এভাবে যদি কার্যক্রম আসলে চালিয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা দেশে আমরা আসলে পৌঁছাতে পারবো না। এটা খুবই সত্য। এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আমাদের যেই ক্যাপাসিটি তার সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি। পাশাপাশি আপনারা সেই সকল অঞ্চলে খাবার এবং ত্রাণ পাঠানোর জন্য চেষ্টা করে যাবেন। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা কিন্তু রিমোট এরিয়াতে ত্রাণ পাঠানোর জন্য আমরা সেনাবাহিনীর সহযোগিতা নিয়েছি। সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেনাবাহিনী এবং বিমান বাহিনী তাদের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। আরেকটি বিষয়, আপনারা দেখতে পাবেন যে টিএসসি সহ এই কেন্দ্রীয় খেলার মাঠের মধ্যে অনেকগুলো বস্তা দেখা যাচ্ছে, ব্যাগ দেখা যাচ্ছে এই যে বাইরে। সেগুলো মূলত হচ্ছে কাপড়ের ব্যাগ। আমরা যখন কাপড় বিলি করতে পাঠিয়েছি তখন সেখানকার স্থানীয়রা আমাদেরকে যেটা বলেছে যে আমাদের আসলে খাবারের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন না। সেই সুবাদে আমরা আমাদের এই কাপড়গুলো এখানে রিজার্ভ রেখেছি এবং আমরা পুনর্বাসনের সময় কিভাবে এগুলো ব্যবহার করবো সেই পরিকল্পনা করছি। আর অন্যদিকে আমাদের সাথে সেনাবাহিনীর সাথেও এই বিষয়ে আলোচনা হয়েছে এই কাপড়গুলো নিয়ে। তারাও আমাদের সাথে এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। তারাও হয়তো আমাদের সাথে এই কাপড়গুলো বন্টনে সহযোগিতা করবেন এবং সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আর তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে মেডিকেল সেবার কথা আপনাদেরকে বারবার বলেছি, আমাদের মেডিকেল সেবা এখনো চলমান আছে। আমরা 4টি জেলায় আমাদের এই মেডিকেল সেবা চালিয়ে যাচ্ছি। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, এই 4টি জেলায় আমাদের মেডিকেল টিম পেট্রোলিং করে মেডিকেল সেবা দিচ্ছে এবং সেখানে আমরা বিনামূল্যে ঔষধও সরবরাহ করার চেষ্টা করছি। আর চতুর্থ যে পয়েন্টটি, সেটি আপনারা দেখেছেন আমাদের এই পুরো ত্রাণ কার্যক্রমে অসংখ্য ভলেন্টিয়ার আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং তারাই আসলে আমাদের এই কার্যক্রমকে প্রাণ দিয়েছে আমরা মনে করি। একই সাথে আমরা সারা ঢাকাবাসী যারা এখানে আসছেন সবাইকে আরো আসার জন্য আহ্বান জানাই। কিন্তু আমরা সবাইকে একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমরা যেহেতু বিভিন্ন অঞ্চল থেকে আসি, বিভিন্ন এলাকা থেকে আসি, একই সাথে এই যে টিএসসি থেকে শুরু করে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবহার করছি। সেই সম্পদগুলোতে বা টিএসসিতে নর্মালি ছাত্র এবং শিক্ষকরা আসেন। তো আমরা যাতে সবাই সকলের প্রতি সংবেদনশীল হই এবং আমাদের এই ত্রাণ কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই ব্যাপারে আমরা সকলের কাছে অনুরোধ করছি। আর সর্বশেষ যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের পরবর্তী পরিকল্পনা। আমাদের ত্রাণ কার্যক্রম নিয়ে আমরা আপনাদেরকে 2 দিন বলেছি, আমাদের গণ রান্না কর্মসূচির কথা বলেছি। তো সেটা আমাদের চলমান প্রক্রিয়াধীন ছিল, আমরা সেটি শুরু করতে পারিনি। আমরা যত ধরনের স্টেক হোল্ডারের সাথে আসলে মিটিং করা প্রয়োজন ছিল সেগুলো আমরা চলমান রেখেছি। আমরা ডিসি মহোদয়দের সাথে মিটিং করেছি, ইউনো মহোদয়দের সাথে মিটিং করেছি, ওনাদের থেকে তথ্যপত্র সংগ্রহ করেছি। ওনারা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী থেকে শুরু করে যারা সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে তাদের থেকে ডেটা এনে আমাদের সাথে সেগুলো শেয়ার করেছেন। এবং সর্বশেষ আমরা ওইসব অঞ্চলে যেসব শিক্ষার্থীরা আছে আমাদের ক্যাম্পাস থেকে শুরু করে ঢাকা শহরে, তাদের সাথে আমরা আজকে একটি মিটিং করেছি এবং তারই প্রেক্ষিতে আমরা কিছু সিদ্ধান্তে পৌঁছাই। আমরা চেষ্টা করছি, আমাদের কাজ প্রক্রিয়াধীন আছে, আমরা আজকে রাতেই সেই সকল জেলায় আমাদের গণরান্না কর্মসূচির অংশ হিসেবে আমরা বিশাল সংখ্যক খাদ্য পাঠানোর পরিকল্পনা করছি। সেটি হতে পারে আগামীকালকে অন্তত 1 লাখ মানুষের জন্য এক বেলা খাবারের আমরা ব্যবস্থা করতে পারবো। আমরা সেই জন্য আগাচ্ছি।
শুধু দুপুরের জন্য বলছি। এছাড়াও আমরা যদি পারি আমরা কালকে সকালের মধ্যে সম্ভব হলে আমরা রাতের খাবারও পাঠানোর চেষ্টা করব। আমাদের কাজ প্রক্রিয়াধীন থাকবে। সে ব্যাপারে আমার আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশে যেসব ইন্ডাস্ট্রির মালিক আছেন বা যারা চাল ডাল এসবের সাথে জোর তেলের সাথে কাজ করছেন তাদেরকে আমরা আহ্বান করব আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, যেহেতু আমরা আসলে শিক্ষার্থী, আমাদের ওইরকম সাপ্লাই চেইনের সাথে আমরা পরিচিত না, তারা যাতে আমাদের সহযোগিতা করে। একই সাথে বাংলাদেশের যেসব ইন্ডাস্ট্রি এইসব প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেন তাদেরকে প্রসেস করেন, তাদেরকে আহ্বান জানাবো আপনারা যদি এই ত্রাণ কার্যক্রমে মানে আমি বলছি চাল ডাল তেল আলু এইসব জিনিসের সাথে আমাদের সাথে সহযোগিতা করতে চান, আপনারা সরাসরি আমাদেরকে সেই সব প্রোডাক্ট পাঠাতে পারেন। মোটা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের এর মাধ্যমে আমরা আমাদের আজকে যে সংবাদ সম্মেলন শেষ আচ্ছা করছি। আচ্ছা একটু কথা আছে। আমরা আজকে একটি যে অ্যাকাউন্টটিতে আমাদের টাকা অর্থ জমা দিয়েছি সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আমরা আজকে যে অ্যাকাউন্টটিতে আমাদের অর্থ জমা করেছি সেটি মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে খোলা। এরপর আমাদের যে ব্যাংক মাধ্যমে যে টাকাটি আমরা জমা হবে সেটি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে প্রচার করে দিই। ধন্যবাদ সবাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আপনাদের হ্যাঁ, আপনাদের যদি কোনো কোয়েরি থাকে 2-3টা প্রশ্ন করতে পারেন। আমার একটা প্রশ্ন আছে, সেটি হলো যে প্রত্যন্ত অঞ্চলে আমরা যেটি দেখে আসছি গত 5-6 দিন আমি সেখানে ছিলাম, যে ফেনী জেলা পুরোটা পানি তলায় ডুবে গেছে। তো অন্যতম কারণ হচ্ছে সেখানে এখন খাদ্যের চেয়ে বড় সংকট হচ্ছে আপনার মেডিসিন, সবচেয়ে বড় সংকট যেটা আমরা দেখে আসছি, যে পানিতে সবার পা বিভিন্ন ধরনের চর্মরোগ থেকে নানা ধরনের সমস্যা হচ্ছে, এবং সে তুলনায় মেডিসিনের যে সাপোর্ট সেটা খুবই অপ্রতুল। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তাদের প্রচুর পরিমাণে মোমবাতি প্রয়োজন, প্রতিদিত যেটা প্রত্যন্ত কোথাও গেছে সেই জায়গা থেকে আপনারা খাবার তুলনায় শুকনো খাবার এখন মানুষের অত বেশি প্রয়োজন। এই জিনিসগুলোকে কত বেশি ফোকাস করছে, বিশেষ করে মেডিকেল এবং মেডিসিন। আচ্ছা, আমরা ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি আমাদের 4টা জেলাতে আমাদের মেডিকেল টিম কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো এবং সেখানে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা এই ফ্রি ওষুধ সেবা আমরা চালু রেখেছি। একই সাথে আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা একটি এই যে চর্মরোগের সুস্থতাতে এরকম একটি ওষুধ বা মলম বলতে পারি, সেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের কিছু সংখ্যক গবেষক শিক্ষক ওনারা তৈরি করেছেন। তাদের সাথেও আমরা আলোচনা চলমান রেখেছি। সেটি একদম সর্বনিম্ন মূল্যে, যদি আমরা ওনার সাথে কথা চালাচ্ছি, সেটা সর্বনিম্ন মূল্যে তারা আমাদেরকে দিবেন বলেছেন। তো আমরা যদি সেটা পাই বা সেটা যত প্রসেস আছে সেটা মেনটেন করি, সেটা পেলে আমরা আশা করি এই চর্মরোগ থেকে শুরু করে যাবতীয় যেসব এই অ্যালার্জিজনিত রোগ, পানিজনিত সমস্যা, সেটা এর মধ্যে দিয়ে সমাধান হতে পারে। আমরা আরো বিস্তারিত এই বিভিন্ন বিষয়কের সাথে এই বিষয়ে আলোচনা করব। তার মাধ্যমে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা সর্বোচ্চ আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমি একটা প্রশ্ন করতে আপনারা তো শুরু থেকে আচ্ছা, আমি ত্রাণ ভিতরে সমন্বয়হীনতা আমি এটা আপনার থেকে জানতে চাচ্ছি, আপনি ভিতরে পুরো লেখাটা পড়েছেন কিনা? মানে হ্যাঁ, সেখানে কি আমাদের বৈষম্যের ছাত্রদের সমন্বয়হীনতা বলেছে নাকি? মানে সমন্বয় কথা চলে আসলে মানুষ মনে করছে বৈষম্যের ছাত্র। জি জি জি, ক্লিয়ার করে হ্যাঁ, এটা উল্লেখ করে দিতে ওটা উচিত ছিল। জেলা প্রশাসনের যে সমন্বয়হীনতার কথা আমি প্রথম আলোতে দেখেছি, মূলত সমন্বয়হীনতার চেয়ে বেশি ছিল যে ভিতরে জেলা প্রশাসকের সমন্বয়হীনতার কথা বলেছে। তো সেক্ষেত্রে আমাদের কাছে অনেক জায়গা থেকে তথ্য এসেছে, যারা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কাজ করছে, কিছু কিছু জায়গায় তারা আসলে অসহযোগিতা বলবো কিনা, মানে তারা স্যাটিসফাইড নেই আর কি, এরকম কিছু তথ্য আমাদের কাছে এসেছে। কিন্তু সেগুলো ভেরিফাইড না, যেহেতু আমরা আসলে নিজে সরজমিনে সেটা দেখিনি। তবে আমাদের আহ্বান থাকবে সরকারের পক্ষ থেকে যারা কাজ করছেন তারা অবশ্যই সমন্বয় করে কাজ করবেন, এবং দেশবাসী যারা বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত তারা যাতে সর্বোচ্চ সুবিধাটা পায় আমাদের ক্যাপাসিটির মধ্যে, সেই চেষ্টা যাতে অব্যাহত রাখে। আমি আপনার এটার সাথে অ্যাড করে জানতে চাই, সেটা হচ্ছে যে ফরিদগঞ্জের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সবাই ত্রাণ দিতে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো ত্রাণ দিচ্ছে, ব্যক্তি উদ্যোগে ত্রাণ দিচ্ছে, শিল্পীরা ত্রাণ দিতে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক পরিবার 4 বার ত্রাণ পাচ্ছে, আরেক পরিবার পাচ্ছে না। সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো ফোকাস? আচ্ছা, এই ব্যাপারে আমরা কিন্তু খুব শুরু থেকেই আমরা যেটা আমাদের পরিকল্পনা নিয়েছি সেটা হচ্ছে আমরা ডেটা অ্যানালাইসিস ফিল্ড লেভেলে।
তো ডেটা অ্যানালাইসিসের জন্য আমাদের কাছে অর্গানাইজ যেটা ডেটা ছিল যে আমাদের কাছে মনে হয়েছে যেহেতু ফিল্ড লেভেলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং কোস্টগার্ড কাজ করছিল এবং তারা বিশেষ করে ডিসি মহোদয়দের আন্ডারেই হচ্ছেন যে কাজ করছিলেন। তো আমরা সেজন্য ওনাদের সাথে সমন্বয় করে আমরা ওনাদের থেকে তথ্য নিয়েছি যে আসলে কোন কোন এলাকা সিভিয়ার অবস্থা আছে। একই সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সোর্স ছিল তাদের পক্ষ থেকে আমরা তথ্য নিয়েছি এবং আমরা এখানে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি তাদের অনেকের বাড়ি কিন্তু এইসব এলাকায়, তারাও আমাদেরকে তথ্য দিয়েছে। এই সকল তথ্যকে আমরা ক্রস ম্যাচ করে তারপরে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। আমরা